অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে মৌলিক গণিত অর্থাৎ বেসিক ম্যাথের জাতীয় আয়ের পঞ্চম ক্লাস। ইতিপূর্বে আমরা 4টি ক্লাস নিয়েছি। ক্লাসের শুরুতেই একটু বলে রাখছি, যারা আবার আজকে প্রথম ক্লাসটা দেখছো তারা দেখবে এখানে আমার চ্যানেলের নাম লেখা আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। এখানে একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে। এই ছবিতে প্রেস করার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। সেখানে যাওয়ার পর তোমরা দেখবে যে উপরে হোম বাটন লেখা আছে, ভিডিও লেখা আছে, প্লেলিস্ট লেখা আছে। প্লেলিস্টে যাওয়ার পর দেখবে সেখানে অধ্যায় ভিত্তিক অনেক ক্লাস আছে। যেমন মনে করো তুমি যদি ওই বাজার মডেল বা মার্কেট মডেলে যদি প্রেস করো তাহলে মার্কেট মডেলের বিভিন্ন অঙ্কগুলো দেখতে পারবে। তুমি যদি ডিফারেন্সিয়েশন মানে অন্তর্কলনের যদি প্রেস করো তাহলে এ পর্যন্ত অন্তর্কলনের 9টি ক্লাস দেওয়া আছে, আরও বাড়বে। এই ক্লাসগুলো তুমি কি করতে পারবে, তুমি দেখতে পারবে। এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের শেয়ার করবে, এই অনুরোধ রেখে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসে দেখো একটা সমস্যা দেওয়া আছে c = 1000 + 0.8 yd, অর্থাৎ এটা হচ্ছে একটা ভোগ অপেক্ষক। কর সমীকরণ 100 + 0.02 y, সরকারি ব্যয় স্বয়ংভূত g ≠ 500, ইট ইজ কনস্ট্যান্ট, বিনিয়োগ i ≠ 300। প্রশ্ন করেছে কি, আমাকে প্রশ্ন করেছে ভারসাম্য জাতীয় আয় কত। তা আমি তো অনেকগুলো প্রশ্নের উত্তরই ভারসাম্য জাতীয় আয় বের করেছি, এখানে না বার করলেও হতো, এরপরও বের করছি। এটার সাথে দ্বিতীয় প্রশ্নের কি রয়েছে, সম্পর্ক রয়েছে। আসো আমরা ভারসাম্য জাতীয় বের করব। প্রথমে লিখব ভারসাম্য জাতীয় এর শর্ত অনুযায়ী y = c + i0 + g0। একটা বিষয় লক্ষ্য রাখবে, অন্যান্য অঙ্কের সাথে এই অঙ্কের একটু পার্থক্য হচ্ছে অন্যান্য অঙ্কে এইটা দেওয়া থাকে, এইটাতে কিন্তু দেওয়া নাই। সেক্ষেত্রে সূত্র y = c + i হতে পারে, y = c + i + g হতে পারে। সেজন্য আমাকে প্রশ্নের দিকে তাকাতে হচ্ছে। প্রশ্নে দেখেছি c আছে, g0 আছে, i0 আছে, এই জন্য কি লিখেছি y = c + i0 + g0। আমি যেহেতু ভারসাম্য জাতীয় বের করব, আমি y লিখে c এর মানটা দেখব দেয়া আছে কিনা। আছে 1000 + 0.8 yd। আমার আগের অঙ্কগুলোতে এখানে প্রতীক দেওয়া ছিল, হয়তো a দেওয়া ছিল অথবা আলফা দেওয়া ছিল, এখানে b বা বিটা দেওয়া ছিল, অথবা প্রতীক আকারে আমরা ভারসাম্য জাতীয়টা বের করেছিলাম। আর কখনো কখনো প্রতীকের মান দেওয়া ছিল, সবার শেষে আমরা প্রতীকের মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই সুযোগ নাই, সংখ্যা মানগুলো দেওয়া আছে, সংখ্যা মানগুলোই লিখতে হবে। এরপর দেখো আমাদের i0 এর মান কত দেওয়া আছে 300, আমাদের g0 এর মান কত দেওয়া আছে 500। এরপরে দেখো y = 1000 300 1300 500 1800, কত লিখে ফেললাম 1800 + 0.8 yd সমান কত y - t। দেখো বেতব্য yd = y - t এখানে সমীকরণে দেওয়া নাই। এটা দেয়া থাকতে পারে, আবার দেয়া নাও থাকতে পারে, কিন্তু জেনে রাখতে হবে যেখানে বেতব্য আয় দেওয়া আছে, yd দেওয়া আছে, সেখানে y - t লিখতে হবে। আমি y - t লিখলাম। এরপর কি করব, y = 1800 + 0.8 y, প্লাসে মাইনাসে মাইনাস 0.8 y লিখেছি, প্লাসে মাইনাসে -0.8 t লিখলাম। এরপর এই 0.8 y কে সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব। কেন বাম দিকে নিয়ে আসব? কারণ আমি ভারসাম্য জাতীয় বার করব, y এর মান বের করব, অতএব যার মান বের করব সে সমান চিহ্নের বাম দিকে যাবে। এই কথা অনেকবার বলেছি। 0.8 y সমান চিহ্নের বামে আসলে প্লাস কি হয়ে যাবে -0.8 y, ডানে থাকবে 1800 - 0.8। টির মানটা কত, টির মানটা আছে 100 + 0.02 y, 100 + 0.02 y। পরীক্ষার খাতায় খুব ভালো হবে
তোমরা ডান দিকে থার্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু টি ইকুয়াল টু এত লিখে দিবা, তারপর এই যে এখানে লিখে দিবা যে সি ইকুয়াল টু 1000 প্লাস 0.8 ওয়াইডি, তারপর যে আই নট ইকুয়াল টু 300, জি নট ইকুয়াল টু 500, একটু লিখে দিলে কি হয়, ভালো হয়। এখানে কত 1y থেকে 0.8y গেলে কত 0.2y, ভালো করে লক্ষ্য করো। এখানে y কয়টা, একটা 1y, কোনো কিছু না লিখলে কত বুঝবা 1y, ঠিক আছে। এই 1 থেকে 0.8 গেলে 0.2y সমান এখানে আছে 1800 মাইনাস 0.8 আর 100 গুণ দিলে 80, 0.8 এর সাথে 100 গুণ দিলে 80 হবে, কারণ 100-তে দুইটা শূন্য, দশমিক কয় ঘর ডানে যাবে, 2 ঘর ডানে যাবে, দুটো শূন্য, অতএব দশমিক 1 ঘর ডানে গেল, ঠিক আছে। আরেক ঘরও কত দিতে হবে, শূন্য দিতে হবে, তাহলে কত হয়ে গেল, 80 হয়ে গেল, ঠিক আছে। এরপর মাইনাসে প্লাসে মাইনাস 8 আর 2 গুণ দিলে 16, প্লিজ 8 আর 2 গুণ দিলে কত 16, দশমিক আসবে 1 ঘর, 2 ঘর, কয় ঘর, 3 ঘর, 1 2 3 নাম্বার ঘরে শূন্য দিলাম, 0.016, মাইনাসে প্লাসে মাইনাস 0.8 আর 0.2 গুণ দিলে 16, দশমিক আসবে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 1 2 3 নাম্বার ঘরে শূন্য দিয়েছি। না পারলে ক্যালকুলেটর দেখবে, সাথে কি আছে, ওয়াই আছে। এরপরে কি করব, এই বেচারা বাম দিকে আসবে, তাহলে 0.2y মাইনাসটা কি হয়ে গেল প্লাস 0.016y, 1800 থেকে 80 গেলে কত হচ্ছে 1720। এরপরে দেখো y ইকুয়াল টু, সরি y কিভাবে হবে, y তো হবে না, 0.2y আর 0.016 গুণ দিলে 0.216 হবে, 0.216y সমান 1720। আমি আবারও বলছি যে 0.2 আর 0.016 গুণ দিলে 0.216y হবে, ঠিক আছে। y ইকুয়াল টু 1720, নিচে 0.216, সুতরাং y বার অর্থাৎ ভারসাম্য জাতীয় হয়। 1720 কে আমি কত দ্বারা ভাগ করব, 0.216 দ্বারা ভাগ করব, একটু দেখে নিই আমি রেজাল্টটা, হ্যাঁ জি। আমি একটু হিসাবটা করে নেই, 0.016 কত লিখবো, 1720 ডিভাইডেড বাই 0.216, 7962.96, 7962.96, হ্যাঁ এটা রেজাল্ট হয়েছে 7962.96 আনসার। ভারসাম্য জাতীয় বের করতে বলেছে, ভারসাম্য জাতীয় কত, আমার ভারসাম্য জাতীয় বের হয়েছে 7962.96। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার প্রশ্নটাকে আলোচনা করব। 2 নাম্বার প্রশ্ন, অনেক সময় দেখা যায় জাতীয় এর প্রশ্ন আমরা কিছু গদবাঁধা প্রশ্ন কি করি, শিখে যাই, আর পরীক্ষাতে যদি একটু চেঞ্জ করে দেই তখন আমরা বলি প্রশ্ন খুব কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আসলে প্রশ্ন কঠিন হয় নাই, আমরা কম পড়েছি। আমরা যত বেশি পড়ব তত প্রশ্ন আমাদের কাছে সহজ লাগবে, এবং এক্ষেত্রে আমরা যদি বুঝে পড়ি তাহলে দেখা যাবে যে আমার জানার ভিতরেই সব কিছুই আছে। 2 নাম্বার প্রশ্নটা লেখো, এখানে বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে তা কি করো, বের করো। এখানে বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে তা বের করো, বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে তা বের করো। প্রথমে বুঝতে হবে বাজেট ঘাটতিটা কি, প্রথমে আমাকে বুঝে নিতে হবে বাজেট ঘাটতিটা কি, ঠিক আছে।
আমাকে বাজেট ঘাটতিটা একটু কি করতে হবে বুঝে নিতে হবে। দেখি আমি বাজেট ঘাটতিটা কি। বাজেট ঘাটতি হচ্ছে বা বাজেট উদ্বৃত্ত, প্রথম বাজেট উদ্বৃত্ত, বাজেট সারপ্লাস, বিএস বাজেট উদ্বৃত্ত, এটা হচ্ছে সরকারি আয় বিয়োগ সরকারি ব্যয়। ঠিক আছে, যদি বাজেট উদ্বৃত্ত তখনই হবে যদি সরকারি ব্যয় হতে সরকারি আয় যদি বেশি হয়, সরকারি ব্যয় হতে সরকারি আয় যদি বেশি হয় বাজেট উদ্বৃত্ত হবে। মনে করে সরকারি ব্যয় হচ্ছে 1000 টাকা, সরকারি আয় হচ্ছে 1200 টাকা, তাহলে বাজেট উদ্বৃত্ত হচ্ছে 200 টাকা। আর বাজেট ঘাটতি, বাজেট ডেফিসিট, বিডি বাজেট ডেফিসিট একটু লিখে রাখবা তোমরা, এটা কখন হবে? সরকারি ব্যয় বিয়োগ সরকারি আয়, সরকারি ব্যয় বিয়োগ সরকারি আয়। যদি সরকারি আয় হতে সরকারি ব্যয় যদি বেশি হয় তাহলে সেটা বাজেট ঘাটতি হবে। আবার সরকারি ব্যয় হচ্ছে 1500 টাকা এবং সরকারি আয় হচ্ছে 1400 টাকা, তাহলে 1500 হতে 1400 বাদ দিলে 100 টাকা হচ্ছে বাজেট কি ঘাটতি। তাহলে সরকারি আয় বড় হলে বাজেট উদ্বৃত্ত, সরকারি ব্যয় বড় হলে বাজেট ঘাটতি, বাজেট ঘাটতিকে বিডি, বাজেট উদ্বৃত্তকে বিএস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যেখানে প্রশ্ন করেছে বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে বের করো, এর মানে আমাকে জানতে হবে সরকারি আয় এবং সরকারি ব্যয়। আমার সরকারি ব্যয় কিন্তু ফিক্সড করে দেওয়া কত? 500, ফিক্সড কত? 500, সরকারি ব্যয় 500 আমি জানি। এখন আমাকে সরকারি আয় বের করতে হবে। সরকারি আয় মানে কি? সরকার আয় করে কর হতে, কোনটা হতে? কর হতে। তাহলে আমাকে কর সমীকরণে যেতে হবে। কর সমীকরণটি 100 প্লাস 0.02y, এই ওয়াই এর মানটা কত বসাতে হবে? 7962.96, কারণ আমার ভারসাম্য জাতীয় কত? এইটা। অত এই মানটা এখানে বসালে আমি করটা পেয়ে যাব, আর কর মানে কি? সরকারি আয় পেয়ে যাব। আর এই সরকারি আয় আর সরকারি ব্যয় তুলনা করে আমি বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত আমি কি করব? বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবারও দৃষ্টি আকর্ষণ করছি, প্রশ্ন করেছে বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে তা বের করো। তো বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত সরকারি আয় এবং ব্যয়ের সাথে রিলেটেড। অতএব আমাকে সরকারি আয় জানতে হবে আর ব্যয় জানতে হবে। আয় জানবো কর সমীকরণ থেকে আর ব্যয় জানবো জিনোট থেকে। হ্যাঁ, অনেক সময় তুমি দেখতে পারো ব্যয়টা এইভাবে দিতে পারে 100 প্লাস 0.05y, তখন কিন্তু এখানে ভারসাম্য জাতীয় এই মানটা বসিয়ে সরকারি ব্যয় জির মানটা কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তা আমরা আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের আলোকে আমরা কি করব? বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত বের করব। আমি বলবো দেয়া আছে সরকারি ব্যয়, কি লিখব? দেয়া আছে সরকারি ব্যয়, জি নট ইকুয়াল টু কত? 500 ডট ডট এক নাম, এখানে আর করার কিছু নাই। তারপরে সরকারি আয়, সরকারি আয় কর সমীকরণ লিখব 100 প্লাস 0.02y or t equal to 100 প্লাস 0.02y এর মানটা কত? 7962, 7962। একেবারে দশমিক সহ বসাতে হবে, সাবধান, 96। একটু বলে দেবা y ইকুয়াল টু এত, বুঝছো? এই মানটা লিখে দিবা। এরপরে দেখো এখন কি হচ্ছে, t ইকুয়াল টু 100 প্লাস এই 7962.96 কে 0.02 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এইটা দ্বারা গুণ করলে হচ্ছে 159.26। কত হচ্ছে? 159.26। এই দুইটা ক্যালকুলেটরে গুণ করে 159.26 পাওয়া গিয়েছে। সুতরাং টি ইকুয়াল টু এই দুইটা যোগ করে পেয়েছি 259.26। কয় নাম্বার? 2 নাম্বার। এখন তুমি লেখো, খাতায় লিখতে হবে, দয়া করে লিখে নাও। আমি বলছি 1 ও 2 নং তুলনা করে বলা যায় যে সরকারের আয় হতে ট্যাক্স মানে কি? ট্যাক্সটা হচ্ছে সরকারের আয়। সরকারের আয় হতে সরকারের ব্যয় বেশি, অতএব এখানে বাজেট ঘাটতি আছে, নিম্নে বাজেট ঘাটতির পরিমাণ বের করা হলো। আবারও বলছি,
1 ও 2 নং তুলনা করে বলা যায় যে সরকারের আয় হতে সরকারের ব্যয় বেশি। অতএব এখানে বাজেট ঘাটতি আছে, নিম্নে বাজেট ঘাটতির পরিমাণ বের করা হলো। বাজেট ঘাটতি হচ্ছে বিডি সমান সরকারি ব্যয় কত 500 বিয়োগ আয় কত 259 কত 259.26। ঠিক আছে, যদি আয়টা যদি বড় হতো তাহলে বাজেট উদ্বৃত্ত হতো, তখন আয়টা আগে বসতো। সমান এটা বিয়োগ করে আমি বাজেট ঘাটতি সরকারের যেটা পেয়েছি সেটা হচ্ছে 240.74 240.74। ঠিক আছে, 240.74 এটা হচ্ছে সরকারের বাজেট ঘাটতির পরিমাণ। তাহলে এই যে দেখো, মনে করো শুধু এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে, 1 নম্বর প্রশ্ন যেটা ভারসাম্য জাতীয় বের করো, এইটা আসে নাই পরীক্ষাতে, শুধুমাত্র এই ডাকটা দিয়ে বলেছে এখানে বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত থাকলে বের করো। তখন তোমাকে কি করতে হবে, আগে ভারসাম্য জাতীয় আয় কি করতে হবে, বের করতে হবে। কারণ আমাকে সরকারের আয় যদি বের করতে হয়, টির মান যদি বের করতে হয়, কর রাজস্ব যদি বের করতে হয়, তাহলে ভারসাম্য জাতীয় y = 7962.96 এই মানটা আমাকে জানতে হবে। অর্থাৎ আমাকে আগে ভারসাম্য জাতীয় বের করতে হবে, তারপর এই অঙ্কগুলো আমাকে করতে হবে। তাহলে আমি 2 নম্বর প্রশ্নের আনসার কি করলাম, বের করলাম। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল রাখবে, লক্ষ্য রাখবে যে প্রত্যেকটা ক্লাস, এতগুলো ক্লাস দিচ্ছি কেন, ক্লাসগুলো দিচ্ছি প্রত্যেকটা ক্লাসে অঙ্কের ভিতরে একটু না একটু কি আছে, পার্থক্য আছে। আর সেই পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে কি করবে, দেখবে, যাতে পরীক্ষার হলে আমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে পারি। যেখান থেকে প্রশ্ন করুক না কেন, আমরা আনসার যাতে দিতে পারি, একটু ঘুরিয়ে দিলেও যাতে আনসার দিতে পারি। ঠিক আছে, এখন আমি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লিখছি। কয় নাম্বার? 3 নাম্বার। পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় 10,000 হলে সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত? কত বৃদ্ধি করা উচিত? প্রশ্নটা বুঝো। পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় 10,000 হলে সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত? অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে। তাহলে এই যে ভারসাম্য জাতীয় আয় 7,962.96 বললাম, এইটা আবার কোনটা? হ্যাঁ, একটু বলি। আমি বলেছি 10,000 হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। তাহলে এই 7,962.96 এটা ভারসাম্য জাতীয় আয় হয়েছে, কিন্তু এটা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় নয়। মানে এই জাতীয় আয়ে অর্থনীতির অ্যাগ্রিগেট সাপ্লাই এবং অ্যাগ্রিগেট ডিমান্ড সমান হয়েছে। অর্থাৎ এই জাতীয় আয়ে অর্থনীতির সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদা কি হয়েছে, সমান হয়েছে। কিন্তু সমস্ত লোকের কর্মসংস্থান কি হয় নাই, পূর্ণ নিয়োগ অর্জিত হয় নাই, অর্থাৎ অপূর্ণ নিয়োগ রয়েছে। মানে কেইন্সের মতে এটা হচ্ছে অপূর্ণ নিয়োগ জনিত ভারসাম্য জাতীয় আয়। আমাকে বলা হয়েছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হচ্ছে 10,000। যেহেতু এই ভারসাম্য জাতীয় আয়টা 10,000-এর নিচে, এর মানে হচ্ছে অর্থনীতিতে বেকারত্ব আছে। ওই বেকারদের যদি আমরা কর্মসংস্থান করি, তাহলে পূর্ণ নিয়োগ যদি অর্জিত হয়, জাতীয় আয় বেড়ে কত হবে? 10,000। এই 10,000 হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। এবং এই পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় অর্জনের জন্য সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত? আবার সরকারি ব্যয় কত আছে? 500। প্রশ্ন করেছে কত বৃদ্ধি করা উচিত। আনসার শুরু করি। আমি প্রথমে বলবো সরকারি ব্যয় ΔG পরিমাণ বৃদ্ধি করা উচিত। কি বলবো? আনসার কি বলবো? আনসারটা শুরু করছি। সরকারি ব্যয় ΔG পরিমাণ বৃদ্ধি করা উচিত। পরিমাণ বৃদ্ধি করা উচিত।
সরকারি ব্যয়ে ডেল জি পরিমাণ বৃদ্ধি করা উচিত। এখন এই ডেল জি এর মান কত সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। কার মান? ডেল জি এর মান। এখন আমি লিখব ভারসাম্যের শর্তানুযায়ী y ইকুয়াল টু সি প্লাস আই নট প্লাস জি নট প্লাস ডেল জি। ঠিক আছে, কারণ আমি যদি এই ডেল জিটা যদি না লিখতাম তাহলে y ইকুয়াল টু সি প্লাস আই নট প্লাস জি নট, এই ভারসাম্য শর্ত হতে ভারসাম্য জাতীয় এইটা বের হবে। এখন আমি কি করেছি, সরকারি ব্যয়ে আগে জি নটের সাথে ডেল জি যোগ করেছি। এক্ষেত্রে এই জাতীয় এটা কি হবে, পূর্ণ নিয়োগ স্তরে জাতীয়, মানে এই ওয়াই এর মানটা কত হবে, 10,000, অর্থাৎ পূর্ণ নিয়োগ স্তরে জাতীয়। অর্থাৎ সরকারি ব্যয়ে যদি আমি ডেল জি পরিমাণ বৃদ্ধি করি, এই জাতীয় এটা হয়ে যাবে পূর্ণ নিয়োগ স্তরের জাতীয়। আমি ডেল জির মানটা বের করব। আমরা জানি সি ইকুয়াল টু 1000 প্লাস 0.8 ওয়াইডি, আই নট ইকুয়াল টু স্যার কত, 300, আর জি নটটা কত স্যার, 500, প্লাস কত, ডেল জি। এখন আমরা এক কাজ করি, 10,000 রাখি আমি, 1000, 300, 500 কত হলো, 1800, 1000, 300, 1300, 500, 1800, প্লাস 0.8 ওয়াইডির জায়গায় কত লিখতে পারি, ওয়াই মাইনাস টি। আমি বারবারে বলেছি ওয়াইডি ইকুয়াল টু কত, ওয়াই মাইনাস টি, জাতীয় আয় থেকে কর বাদ দিলে বেতব্য আয়টা পাওয়া যায়, ওয়াইডি ইকুয়াল টু ওয়াই মাইনাস টি। এরপরে আমি কি করতে পারি, 10,000 থেকে 1800টা বাম দিকে নিয়ে আসলে মাইনাস হবে, প্লাসটা বামে আসলে মাইনাস হবে, সমান 0.8 আর ওয়াই গুণ দিলে 0.8 ওয়াই। দেখো এই 1800কে সমান চিহ্নে বাম থেকে এনেছি, তারপর সমান চিহ্ন দিয়েছি, 0.8 আর ওয়াই গুণ দিলে 0.8 ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 0.8 টি প্লাস ডেল জি। এরপরে তোমরা দেখো ভালো করে, 10,000 থেকে 1800 যদি চলে যায় তাহলে হবে কত, 8,200, 8,200। আমি 10,000 থেকে যদি কত বিয়োগ দিই, যে 1800 বিয়োগ দিলে 8,200, এখানে 0.8 ইন্টু 10,000। কেন, আমার ভারসাম্য জাতীয় পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় কত, 10,000। সাবধান, গুণাক করে কিন্তু এইটা বসাবে না। এই জাতীয় হচ্ছে ভারসাম্য জাতীয়, কিন্তু যেহেতু এটা পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় নিচে, এখানে বেকারত্ব রয়েছে, আমাকে এইটার কথা বলেছে, অতএব এখানে ওয়াইটা কত হবে, 10,000। এই যে এখানে ওয়াইটা কত বসিয়েছে, 10,000, মাইনাস 0.8 টি এর জায়গায় কত লিখবো, 100 প্লাস 0.02 ওয়াই, 100 প্লাস 0.02 ওয়াই, প্লাস কত, ডেল জি। আরেকটা লাইন দেখো, 8,200, 0.8 আর 10,000 গুণ দিলে কত হবে, 8,000। কেন জানো, যে 1, 2, 3, 4, অর্থাৎ দশমিক 1 ঘর চলে যাবে, আরো 3টা শূন্য বসবে, 1, 2, 3, 4টা শূন্য না, তো দশমিক 1 ঘরে ডানে চলে গেল, এরপর আর 3টা শূন্যর জন্য আরো 3টা শূন্য বসবে, 8,000। 0.8 আর 100 গুণ দিলে 80, মাইনাসে প্লাসে মাইনাস 0.02 ওয়াই। ঠিক আছে, আমি তাহলে একটু কি করি এখন, মুছি, একটু মুছে ফেলি, কারণ আমার তো জায়গা নেই। ঠিক আছে, এই জন্য আমি একটু কি করলাম, মুছে ফেললাম। হ্যাঁ, এখন দেখো তো, 8,200, এই 8,000টা সমান চিহ্নের বামে আসলে মাইনাস কত, 8,000, মানে 8,000, মাইনাস 80, মানে 80টার সমান চিহ্নের বামে চলে আসলে প্লাস 80। ঠিক আছে, ও এখানে একটা জিনিস বাদ দিয়েছি, প্লাস কত, ডেল জি, মাইনাস 0.02 ওয়াই যদি বামে চলে আসে তাহলে কি হবে, প্লাস 0.02 ওয়াই সমান কত, ডেল জি। ঠিক আছে, সবাইকে বাম দিকে নিয়ে আসলাম, ডেল জি থাকলো, 8,000 বামে চলে আসলে মাইনাস 8,000, মাইনাস 80 বামে চলে আসলে সমান চিহ্নে বামে চলে আসলে মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাস 0.02 ওয়াই সমান চিহ্নে বামে চলে আসলে প্লাস হয়ে গেল, সমান ডানে কত আছে, ডেল জি আছে।
8,200 থেকে 8,000 গেলে 200, এটা থেকে এটা বিয়োগ গেলে 280 যোগ হলে 280 প্লাস 0.02, আবার ওয়াইয়ের জায়গায় কত লিখবো 10,000 সমান ডেল জি। ঠিক আছে, আমি কার মান বার করব? ডেল জি এর মান বার করতে। তাহলে এক কাজ করি, ডেল জিটাকে সমান চিহ্নের বাম দিকে লিখে ফেলি। কাকে লিখবো? ডেল জি কে সমান চিহ্নের বামে লিখলাম। এটা আগে পুরা সাইডটা চেঞ্জ করব, তখন কিন্তু আর চিহ্ন পরিবর্তন হয় না। কেন? এ ইকুয়াল টু বি, আমি বি আগে লিখলাম, এ পরে লিখলাম, চিহ্ন কি পরিবর্তন হবে? পুরাটা উল্টে গেলে চিহ্ন পরিবর্তন হবে না। ডেল জিটা আগে লিখলাম, এখন কত লিখবো? 280 প্লাস এটা গুণ দিলে কি হবে? একটা, দুইটা, তিনটা, চারটা শূন্য, তাহলে 0.1 ঘর 2 ঘর চলে গেল। আরো দুইটা শূন্যের জন্য দুটো শূন্য বসবে, কত হবে? 200। কত হয়ে গেল? 200 হয়ে গেল। ঠিক আছে, 200 হয়ে গেল। জি, 200 হয়ে গেল। একটু দেখি, হ্যাঁ এটা 0.02i না, তাহলে 0.02i সাথে 10,000-এর গুণ দিয়েছি। আমার হিসাবটা একটু ভুল টুল তো করি নাই। একটা ভুল তো করলাম, এই যে এখানে একটা ভুল করেছি। এটা গুণ কি হলো? 0.02i, এটা তো গুণ হলো না। এটা কত হবে একটু দেখো, ভাগ্য ভালো ধরতে পারছি। 8 দুগুণা 16 না, তাহলে 0.016y। এই যে 8 দুগুণা 16, 0.1 ঘর 2 ঘর 3 ঘর, 1 2 3, 3 নাম্বার করে 0, 0.016y। তাহলে এই বেচারাটা কত হবে? এখন একটু মুছি, হ্যাঁ, এই যে 8,000 বামে আসছে -8,000, -80 বামে আসছে +80, -0.016 বামে আসছে 0.016y, ডানে কত? ডেল জি। এই তো হয়ে গেল, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এই যে এই মাইনাসটা সমান চিহ্ন বামে এসে প্লাস, আমি আগে লিখেছিলাম 0.02, এটা আসলে হবে 0.016y। তাহলে এখন দেখো তো, এই 8,200 থেকে 8,000 গেলে কত? 280 যোগ করে 280, আর 0.016 এটার সাথে গুণ হবে কত? 10,000 সমান কত? ডেল জি। এখন ডেল জিটা আগে লিখলাম, কোনটা আগে লিখলাম? ডেল জিটা আগে লিখলাম। ঠিক আছে, ডেল জিটা আগে লিখলাম, তারপর যে 280, এটা গুণ দিলে কত হচ্ছে? 1 ঘর 2 ঘর 3 ঘর, চারটা শূন্য না, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর একটা শূন্যের জন্য শূন্য, 160। ঠিক আছে, সুতরাং ডেল জি ইকুয়াল টু, অসুবিধা হলে ক্যালকুলেটরে গুণ করবা। 280 আর 160 গুণ দিলে 300, 440, 360, হ্যাঁ 440। অতএব সরকারি ব্যয় 440 টাকা বৃদ্ধি পেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ভুল করেছিলাম, কারণ 0.8 আর 100 গুণ দিলে তো -80, ঠিক আছে, আর 0.8.02 গুণ দিলে হচ্ছে কত? 8 দ্বিগুণা কত? 16, আর এরপর 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 2 3 নাম্বার ঘরে দশমিক দিয়েছি, এরপর ওয়াই। আমি এখানে ভুলে লিখে ফেলেছিলাম 0.02y, আসলে 0.016y, ওয়াই এর মানটা বসালাম, এই রেজাল্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা এবং এইটা 0.016 এন্ড 10,000 গুণ দিলে 160, দুইটা যোগ হয় 440। অর্থাৎ কি লিখতে হবে? অর্থাৎ সরকারি ব্যয় পূর্ণ নিস্তরের জাতীয় অর্জনের জন্য। লেখো এখানে কি লিখবা? পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় 10,000 অর্জনের জন্য সরকারি ব্যয় 440 টাকা বৃদ্ধি করা উচিত। বৃদ্ধি করা উচিত, এটা আনসার। লাস্ট টাইম কি হবে? অতএব পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়, পূর্ণ নিয়োগ স্তরের কি লিখবে এখানে? জাতীয় আয় 10,000 টাকা হওয়ার জন্য সরকারি ব্যয় 440 টাকা বৃদ্ধি করা উচিত। আবার বলছি, অতএব পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়
10,000 হওয়ার জন্য সরকারি ব্যয় 440 টাকা বৃদ্ধি করা উচিত। আচ্ছা, এখন একটু বলি, আরেকটা প্রশ্ন করে ফেলি এখানে। কত বৃদ্ধি করা উচিত, এখানে বললাম কত হওয়া উচিত। সরকারি ব্যয় কত হওয়া উচিত। দেখো দুইটা প্রশ্ন, সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত, আমি ডেলজির মানটা কত পেয়েছি 440, সরকারি ব্যয় 440 টাকা বৃদ্ধি করা উচিত। ঠিক আছে, আমি কত পেয়েছি ডেলজি 440 পেয়েছি, সরকারি ব্যয়ের পরিবর্তন, এটা পরিবর্তন প্লাস পেয়েছি, প্লাস হলে বৃদ্ধি পেয়েছে আর মাইনাস হলে হ্রাস পাবে। তো ডেলজি কত পেয়েছি 440, সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত 440 টাকা বৃদ্ধি করা উচিত। সরকারি ব্যয় কত হওয়া উচিত, তাহলে আমি বলবো সরকারি ব্যয় আগে কত ছিল 500 যোগ 440 সমান 940 হওয়া উচিত আনসার। জি প্লিজ দেখো, সরকারি ব্যয় কত হওয়া উচিত, সরকারি ব্যয় 500 যোগ 440 940 হওয়া উচিত। তাহলে দেখো প্রশ্ন দুইটা কিন্তু ভিন্ন। আমাকে বলেছে সরকারি ব্যয় কত হওয়া উচিত, আমি বললাম সরকারি ব্যয় 440 টাকা বৃদ্ধি করা উচিত, শূন্য পাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর আমাকে বলেছে সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত, আমি কত হওয়া উচিত, আমি বলেছি 440 টাকা বৃদ্ধি করা উচিত, আনসার হয় নাই। মনে রাখতে হবে, যদি বলে সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত, মানে কার মান, ডেলজির মান 440 টাকা বৃদ্ধি করা উচিত। আর সরকারি ব্যয় কত হওয়া উচিত, আগের সরকারি ব্যয় কত ছিল 500, এর সাথে বৃদ্ধি করা উচিত কত 440, দুইটা যোগ করে সরকারি ব্যয় 940 টাকা হওয়া উচিত। তাহলে প্রশ্নের ভিতরে দেখো যে আমি এটা শিখে গেলাম সরকারি ব্যয় কত বৃদ্ধি করা উচিত, আর পরীক্ষাতে এসেছে সরকারি ব্যয় কত হওয়া উচিত। তাহলে এই যে আমি সরকারি ব্যয় 440 টাকা বৃদ্ধি করা উচিত বলে আনসার দিয়ে দিলাম, কিন্তু পরীক্ষাতে এসেছে কি সরকারি ব্যয় কত হওয়া উচিত। তাহলে যত বৃদ্ধি পাওয়ার কথা, এই বৃদ্ধিটা কি হতে হবে, আগের ব্যয়ের সাথে যোগ করে বলতে হবে সরকারি ব্যয় 940 টাকা হওয়া উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় আমরা কি করলাম বুঝলাম, সেটা হচ্ছে প্রশ্নগুলো অত্যন্ত সতর্কতার সাথে কি করতে হবে, আমাদের কি পড়তে হবে, অত্যন্ত সতর্কতার সাথে প্রশ্নগুলো পড়তে হবে। দেখো যে কত বৃদ্ধি করা উচিত আর কত হওয়া উচিত, দুইটার আনসারের ভিতরে কি রয়েছে, পার্থক্য আছে। 5 নাম্বার ক্লাস কি করলাম, শেষ করলাম। সামনে 6 নাম্বার ক্লাস নিয়ে আসব, ভালো করে ক্লাসগুলো দেখো। এ পর্যন্ত অনেক ক্লাস দিয়েছি, তোমরা জ্যামিতির ক্লাস দিয়েছি। প্রথমে তোমরা দেখবে সমীকরণ সমাধান যে চ্যাপ্টার, এইটা দেখবে। এইটা দেখার পর তোমরা জ্যামিতির অঙ্কগুলো কি করবে, এটা দেখার পর তোমরা অন্তর্কলনটা দেখবে। কয় নাম্বার, অন্তর্কলনটা দেখবে। অন্তর্কলন দেখার পর তোমরা জ্যামিতির ক্লাসটা দেখবে। জ্যামিতির ক্লাসটা দেখার পর তোমরা মার্কেট মডেলের ক্লাসটা দেখো, ইতিমধ্যে এগুলো দেওয়া হয়ে গেছে। এখন জাতীয় ক্লাসগুলো কি করবে, এটা দেখার পর জাতীয় ক্লাসগুলো দেখবে। আর একেবারে সবার শেষে কোনটা দেখবে, অপটিমাইজেশন। অলরেডি অপটিমাইজেশন কি হয়েছে, দেওয়া হয়ে গেছে, মানে কি হয়েছে, দেওয়া হয়ে গেছে। আরও কিছু ক্লাস কি করব, অপটিমাইজেশনের কি করব দেব। এরপরে আরও আছে, লিমিটের অঙ্ক আছে, সেটের অঙ্ক আছে, সবগুলোই পাবে, আস্তে আস্তে পাবে। ধৈর্য ধরো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।